আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের শেষ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর এই ক্লাসটা মেইনলি হচ্ছে আমাদের অনুশীলনী সমাধান। অনুশীলনীতে আমাদের যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোর সমাধান করব। বাট আমার বিশ্বাস তোমরা আগের ক্লাসগুলো করে আসলে এখন তোমরা তোমরা নিজেরাই অনুশীলনী সমাধানগুলো খুব সুন্দরভাবে নিজেরাই করতে পারবে। আমার এই বিশ্বাস আছে। তো তোমরা নিজেরা করো। তার সাথে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করব। তোমাদেরকে একদম যে বাচ্চাদের মতন প্রত্যেকটা ম্যাথ করে দেবো এমনটা না, বাট এমন কোনো কিছু বাদ রাখবো না যেন তোমরা ম্যাথ করতে প্রবলেম ফিল করো, এরকম কোনো কিছু বাদ রাখবো না। আর যে কথাটা বলবো যে তোমাদের আমার ভিডিওর পাশাপাশি সবসময় পাশে পাবা কিন্তু এই বইটাকে, স্কুল ম্যাথমেটিক্স। আমাদের ইউটিউব চ্যানেলটার নামও স্কুল ম্যাথমেটিক্স, আর এই বইটার নামও স্কুল ম্যাথমেটিক্স। এই বইটা হচ্ছে তোমাদের এই নতুন কারিকুলামের নতুন সিলেবাস অনুযায়ী রচিত। এটা তোমাদের একদম নবম শ্রেণীর বাংলা মিডিয়ামেও যেমন আছে, এটা ইংলিশ ভার্সনেও কিন্তু এখন অ্যাভেলেবল। তো এই বইটাতে তোমাদের সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেন করা। তোমাদের পাঠ্য বইয়ের যদি কোনো কনসেপ্ট একটু কঠিন লাগে সেগুলোকে এখানে একটু ইজি ভাবে ডেসক্রাইব করা আছে। দেন তোমাদের সমস্ত একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, প্রজেক্ট, এসব প্রশ্নের সমাধান এখানে আছে। এরপর তোমাদের অনুশীলনী সমাধানও এখানে প্রত্যেকটা ধরে ধরে নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে। বুঝতে পারছো? এরপরই শেষ না। এরপর হচ্ছে তোমাদের বিভিন্ন আহ, তোমাদের যে অনুশীলনে যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উপর বেস করে বিভিন্ন টাইপ ভিত্তিক ম্যাথ এক্সট্রা প্র্যাকটিস হিসেবে দেওয়া আছে এখানে। তো তোমরা অনুশীলনী সমাধানের পরে আরো নিজেকে যাচাই করার জন্য ওই এক্সট্রা ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তোমার যাচাই করা শেষ, এরপর এখানে আবার বিভিন্ন অলিম্পিয়াড, বিভিন্ন কলেজ অ্যাডমিশন টেস্ট, যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, এইসব কলেজের বিগত বছরের প্রশ্ন এখানে সুন্দরভাবে দেওয়া, ইভেন সমাধানও দেওয়া। তো তোমরা বুঝতে পারতেছো বইটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হবে। এই বইটা তোমরা যদি নিয়মিত চর্চার মধ্যে রাখো তাহলে আমার বিশ্বাস তোমরা ম্যাথে কখনোই আটকাবে না। আর এখানে বই কিন্তু একটা সুন্দর লেখা আছে লাস্টে, যে মহাবিশ্বের অমৃত বাণী, গণিতকে করেছে বিজ্ঞানের রানী, গণিতকে যে করে না ভয়, গণিত তার সাথে কথা কয়, কথাটা কিন্তু সত্য। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের অনুশীলনী শুরু করব। তো এতদিন যেহেতু আমরা সব থিওরি জেনে আসছি, মোটামুটি সবকিছু আমরা জানি, তাও আমি একটু তোমাদের মনে করায় করে আমরা অঙ্কগুলা সলভ করা শুরু করব। আচ্ছা দেখো, আমাদের অনুশীলনীর একদম প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, যেটা যে 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করো। তো আমরা তো জানি যে আমরা এরকম ডিগ্রি, রেডিয়ান এসব সম্পর্কে একটা আইডিয়া নিচ্ছিলাম, তাই না? ডিগ্রিকে কি করা হচ্ছিল, আরো হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় মিনিটে, মিনিট থেকে তারপর আরো ক্ষুদ্র ভাগ সেকেন্ডে ভাগ করা হয়, তাই না? তো আমরা তো এই কনসেপ্টটুকু জানি, যে আমরা জানি হচ্ছে কি বলতো, আমরা জানি হয়, আমরা জানি যে 1 ডিগ্রি সমান কতটুকু বলতো। আমরা জানি 1 ডিগ্রি হচ্ছে 60 মিনিট। মিনিটকে এভাবে একটা দাগ দেওয়া হয় না উপরে? আচ্ছা, এরপর মনে আছে যে আমরা মিনিটকেও তোমার হচ্ছে ভাঙছিলাম। মিনিটকে কিভাবে ভাঙছিলাম, আমরা জানি যে 1 মিনিট হচ্ছে তোমার, 1 মিনিট হচ্ছে গিয়ে তোমার 60 সেকেন্ড। মনে পড়ে? এই হচ্ছে সেকেন্ড পর্যন্ত আমরা ভাঙছিলাম, আর ভাঙি নাই। তো উল্টা হয়ে যদি বলি 60টা সেকেন্ড মিলে হবে 1 মিনিট, 60টা মিনিট মিনিট মিলে হবে 1 ঘন্টা। না, এখানে ঘন্টা না, এটা হচ্ছে আমাদের ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো একটু জানলেই হবে। তো আমরা তাহলে 5 ডিগ্রি থেকে কোথায় যাবো, সেকেন্ডে। তো আমরা যদি শুরু করি যে এই 5 ডিগ্রি, এটাকে আমরা ফার্স্টে মিনিটে নিয়ে যাই, ঠিক আছে? আমরা মিনিটে কি করব, আমরা যদি জানি যে 1 ডিগ্রি হয় যদি 60 মিনিট, তাহলে 5 ডিগ্রি কত হবে, 60-এর সাথে গুণ হবে, তাহলে ইন্টু 60 কি লেখা যায় বলতো, মিনিট লেখা যায়। আচ্ছা, তাহলে এই যে এই ডিগ্রিটা মিনিটে চলে গেল, তাহলে এটা কত আসে দেখো তো। আমরা জানি 5 6 30, আর ওই আরেকটা শূন্য মিলে এই 300 মিনিট। আচ্ছা, তো এখন মিনিট থেকে তোমাকে খালি সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো আমরা জানি হচ্ছে 1 মিনিট হচ্ছে আবার 60 সেকেন্ড। তো এখানে আসছে আবার 300 মিনিট। তাহলে কি হবে, এটার সাথে 300 তুমি যদি গুণ করে ফেলো, 300 যদি গুণ করে ফেলো, তাহলে তোমাকে আর মিনিট লিখতে হবে না, তোমাকে লিখতে হবে সেকেন্ড। তুমি চাইলে ওই চিহ্ন দিতে পারো, মানে এখানে প্রাইম আর এখানে ডাবল প্রাইম, তাহলেও হবে, সমস্যা নেই। তো এরপর দেখো কত হবে, এটা আসবে 3 6 18। তারপর হচ্ছে কত আসবে বলো তো, 300 × 60, তো এটা হচ্ছে 3000, তার মানে 18,000। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম প্রশ্নের সমাধান। তো এটা আমি মুছে ফেলবো, কারণ আমি পরের প্রশ্নে যদি যদি যাই। তো তোমরা এখন দেখতে পারবে একের পরে আমি কোথায় আসছি, 4-এ। তো তোমরা বলতে পারো যে হ্যাঁ, হোয়ার ইজ 2, হোয়ার ইজ 3, মানে 2 আর 3 কোথায়।
তো 2 আর 3 এর প্রশ্নগুলো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে আমি কেন করাচ্ছি না। একটু ওয়েট করো, পুরো ক্লাস শেষে আমি বলতেছি আর 2 3 কোথায় আছে। তো আমরা 4 থেকে শুরু করি, ঠিক আছে? তো 4 এ বলা হচ্ছে কি মান নির্ণয় করো, যে এগুলা cos 135, cot 120, tan 390, sin -30, এরপর sec 300 আর cosec -570। এইগুলার মান বের করতে হবে। আর এই মান বের করাটা কিন্তু আগের ক্লাসটা ছিল। আগের ক্লাস না করলে কিন্তু এটা কিছু বুঝবে না, তাই না? তো এখানে যতগুলো আছে আমার বিশ্বাস তোমরা আগের ক্লাস করে থাকলে এগুলো সবগুলা বের করতে পারবে। আমার তো করে দেওয়ার কোনো মানে কি বলবো, কোনো ভ্যালিড রিজন আমি পাচ্ছি না। তো আমি তোমাদের জন্য মনে করো যে কয়েকটা করি। কোনটা করি? ধরো হচ্ছে আমি tan 390 ডিগ্রি এটা বের করি, ঠিক আছে? তো আমি যদি ওইটা বের করতাম tan 390 ডিগ্রি, তো আমি তোমাদের প্রসেস কি শিখেছিলাম যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা হচ্ছে 90 এর গুণিতক আকারে লিখবো। তো 90 ইনটু 90 এর সাথে কত গুণ দিলে এর কাছাকাছি কোনো একটা ভ্যালুতে যেতে পারি আমরা। আমরা জানি 4 নং 36, তো এখানে যেহেতু 90, তো 4 90 হচ্ছে 360 হবে। তো ইনটু 4 দিলে হবে 360। আচ্ছা, বাট এখানে কত শর্ট? এখানে 390 আর তুমি লিখলে হচ্ছে 360, 30 শর্ট। এই হচ্ছে গিয়ে দেখো এই 90 ইনটু n প্লাস মাইনাস থিটা আকারে লেখা হয়ে গেল। এখানে প্লাস থিটা, থিটা বলতে 30 ডিগ্রি। তো এখন 90 এর সাথে যে 4, এই 4টা জোর না বেজোর? জোর। জোর হলে tan ট্যানই থাকবে, এই অনুপাতটা চেঞ্জ হয় না, বেজোর হলে চেঞ্জ হয়। আচ্ছা, তো চেঞ্জ হলো না, তো tan থাকবে। দেন হচ্ছে আমার এখানে চিহ্ন ডিপেন্ড করবে। তো এটা কোন চতুর্ঘর? 4, আর এখানে যেহেতু প্লাস তার মানে এটা পঞ্চম চতুর্ঘর। তুমি চিন্তা করো পঞ্চম চতুর্ঘর মানে কোনটা? এই 1 2 3 4 5, প্রথম চতুর্ঘরটাই পঞ্চম। তো প্রথম চতুর্ঘরে এই tan এর চিহ্নটা কি? আমরা জানি প্রথম চতুর্ঘরে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতেরই চিহ্ন হয় পজিটিভ। তো এটাও পজিটিভ, তো পজিটিভটা লেখার কিছু নাই। এরপর হচ্ছে জাস্ট 30 ডিগ্রিটা। এখন আমাকে বলো tan 30 মান কত? হাফ রুট 3/2, 1/√3, তাহলে 1/√3। এই হচ্ছে এটার মান। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে প্রত্যেকটা সলভ করতে হবে। ধরো এখন কোনটা করি, ধরো হচ্ছে কোসেকেরটা করি, ঠিক আছে? কোসেকেরটা, কোসেক 570 ডিগ্রিটা। তো এই যে এই অ্যাঙ্গেলটাকে -570, কোসেক -570। তা আমরা জানি যে এই সেক আর কস ছাড়া বাকি সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতে যদি চিহ্ন থাকে ওইটা বাইরে চলে আসবে। কস আর সেকের ক্ষেত্রে চিহ্নটা হয় না, কারণ কস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা, তাই তো? তো এখানে চিহ্নটা যদি বাইরে আসে, হঠাৎ করে বলছে ঠান্ডা লেগে গেছে তো কথা বলতে সমস্যা হচ্ছে একটু, মানে চোখ দিয়ে পানি চলে আসতেছে, এরকম একটা ভাব চলে আসতেছে। আচ্ছা, তো এখন কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা কেমন ভাবে লিখতে হবে যেন এই 90 এর গুণিতক আকারে লেখা যায়, তাই তো? আমরা যদি 90 এর নামটা পড়া শুরু করো, তুমি শুরু করো যে 6 নং 54 হয়, 6 নং 54, 54 মানে 540 আর কি, 90 যদি হয় তো ওইটা দিয়ে লিখে দিই। তাহলে 90 ইনটু 6, এটা হবে কত? 54 মানে 540 আর কি, 540। তো এখানে আছে 530, তো কত শর্ট লিখলাম? 40 আর 70, 30 শর্ট লিখলাম না? 30 শর্ট হয়ে যেত। তাহলে 30 যোগ করে দিলেই হয়ে যাবে কত? 570। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখতে হবে কি এটা কি জোর। জোর হলে এই অনুপাতটা চেঞ্জ হবে না। তো এইখানকার এই টার্ম মাইনাস আর এই যে সিএসসি এটাই থাকলো, চেঞ্জ হলো না। দেন এটা কোন চতুর্ভাগে আছে? যেহেতু 6 আর এখানে আবার প্লাস, মাইনাস হলে 6ই হবে, বাট প্লাস এর কারণে এটা 6 থেকে 7 হয়ে যাবে। 7 নম্বর চতুর্ঘর। 7 নম্বর চতুর্ঘর কোথায়? 1 2 3 4 5 6 7। এই যে ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরতে থাকবে খালি। 1 2 3 4 5 6 7, 3 নম্বর চতুর্ঘর। তো এই চতুর্ঘরে কারা কারা পজিটিভ? এই যে অল স্টুডেন্ট টেক, মানে 10 আর কট পজিটিভ, 10 আর কট পজিটিভ। তার মানে এই যে এই কস কোসেক, কোসেক কি এখানে নেগেটিভ, তো এই জন্য চিহ্ন হবে এখানে একটা নেগেটিভ। ওই নেগেটিভ নেগেটিভ মিলে প্লাস হয়ে গেল, আর লাস্টে হবে চোখ বন্ধ করে থিটাটা। তো আমার অ্যান্সার হচ্ছে কোসেক 30 ডিগ্রি মান। তো কোসেক 30 ডিগ্রি মান বলো তুমি। কোসেক কার বিপরীত রাশি? কাকে উল্টায় লিখলে কোসেক পাওয়া যায়? সাইন। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে হাফের উল্টা, তার মানে হবে শুধু 2। বুঝা গেছে? তো ক্যালকুলেটর ছাড়াই এই প্রত্যেকটা মান বের করা যাবে। আমি 2টা করলাম, বাকিগুলা তোমরা করবা। আচ্ছা, তো এখন দেখো আমরা হচ্ছে 5 নাম্বারটা সলভ করব। 4 তো সলভ করা হয়েই গেছে, তোমরা বাকিটা সলভ করবা। আচ্ছা, 5 নাম্বারে এখানে কি বলছে দেখো। এখানে বলা হচ্ছে আদর্শ অবস্থানে দেখো কয়েকটা বিন্দু দেওয়া, এই বিন্দুগুলোর
এই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। তো এখানে প্রত্যেকটার জন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে প্রত্যেকটা বিন্দুর জন্য। আমি আগে যদি একটা বের করে দেখাই, সাপোজ হচ্ছে এই যে আদর্শ অবস্থানে এই যে একটুকু পড়ো, এই হলুদ দাগটা a2,3 বিন্দু দ্বারা, বিন্দুগুলো না বিন্দু দ্বারা মনে করো উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে কি বুঝাইছিল? তো তোমাকে যদি এটা সলভ করি আমরা, যে a2,3 বিন্দুর জন্য আমরা যদি এটার জন্য চিন্তা করি, তো আমরা চিন্তা করবো কি আদর্শ অবস্থানে আমরা তাহলে যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি আমরা যদি আঁকি, তাই না? তো আমাকে বলো এ বিন্দুটা কোথায় অবস্থান করবে? 2,3, এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। এই হচ্ছে আমরা চিন্তা করলাম 2,3, ঠিক আছে? এই হচ্ছে 2 আর এই হচ্ছে 3, হচ্ছে 2, 3, তাই না? এই হচ্ছে বিন্দুগুলো। তো এই বিন্দু দ্বারা উৎপন্ন কোণ বলতে কোন কোণটাকে বোঝাচ্ছে? এই বিন্দু দ্বারা উৎপন্ন কোণ বলতে বোঝানো হচ্ছে এই যে এইটা, তাই না? এই যে এইটা হচ্ছে আমাদের আর, হয় না আর? এই যে এটা তো এক্স, এক্স ইকুয়াল টু 2, আর এই থ্রিটা আসলে কি বলতো? ওয়াই। এই হচ্ছে আমাদের আর। তো এই আর আর এই থিটা কোণের সাপেক্ষে, এই উৎপন্ন কোণ থিটা কোণের সাপেক্ষে তোমাকে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। তো আমাদের যে বিন্দুটা দেওয়া 2,3, আমরা তো এতটুকু শিওর যে এটাই হচ্ছে 2, মানে এক্স এর মানটাই হচ্ছে 2, ওয়াই এর মানটা হচ্ছে 3। তাহলে বলো তো আর এর মানটা কত? আর এর মান √, আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় পিথাগোরাস অনুসারে। তো এখান থেকে কি লেখা যাবে? 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এটা কত আসবে দেখো তো? 3 × 9 আর 4, 9 আর 4 মিলে কত হবে? 13, √13, তাই তো? এখন আমাকে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে দিবা। সাপোজ হচ্ছে এই বিন্দু নিয়ে যে আমি কাজ করতাম, তাহলে এখানে x এর মান কত আসতো? -3। বিন্দুটা কোথায় হইতো? এইদিকে দ্বিতীয় চতুর্ভাগ, তাই না? এই যে x এর মান মাইনাস আর y এর মান যেহেতু প্লাস, দ্বিতীয়টা নিয়ে কথা বলতেছি বি। তাহলে এখানে x এর মান আসতো -3, y এর মান আসতো 3, তাই না? এখানে তো আর হেলাফেলা করার কিছু নাই। তো এখন আমরা কি করব? 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তো আমরা কি জানি বলো তো? আমরা জানি যে sin থিটা, আমাদের যখন এরকম চিত্র নিয়ে কাজ করি বা এরকম ভাবে যখন কাজ করি, এই এক্সটা আমাদের কি বলতো? ভূমির মতন কাজ করে না? ভূমির মতন কাজ করে। এটা তোমরা লিখবা না, আমি লাল কালিতে যেটা লিখছি এটা জাস্ট বোঝার জন্য, তোমাদের পরীক্ষার খাতায় লিখবা না। লাল কালিটা পরীক্ষার খাতায় লিখবা না। এটা ভূমি, আর এটা কি বলতো? লম্ব। আর এই আরটা কি বলতো? এই আরটা কিন্তু আমাদের অতিভুজ হিসেবে কাজ করে, তাই তো? এখন চলো আমরা মান বের করি। সাইন থিটা কি আসে? সাইন থিটার অনুপাত কি? সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ। লম্ব হিসেবে আছে কি? ওয়াই থাকে, আর অতিভুজ হিসেবে আর। তো ওয়াই এর মান কত? 3, আর আর এর মান কত? √13। আচ্ছা, তো এখন তাহলে বলো cos থিটা কত? cos থিটা আসবে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে কবরভূত অতি, তো ভূমি বাই অতিভুজ। ভূমি হিসেবে আছে x, অতিভুজ হিসেবে r। তো x এর মান জানি কত আসছে? 2, আর r এর মানটা আসছে √13। দেন tan থিটা বের করবা। tan থিটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি। টাকার লোভ ভয়ঙ্কর, যে লম্ব বাই ভূমি। লম্ব হিসেবে আছে y, ভূমি হিসেবে আছে হচ্ছে x। তো y এর মান কত? 3, আর x এর মান হচ্ছে 2। তো এই হচ্ছে 3/2। দেখো 3টা বের করা হয়ে গেছে। বাকিগুলা তোমার এমনি হয়ে যাবে। cot, ধরো আমি cot লিখবো। cot কার বিপরীত রাশি জানি? tan এর। তো tan কে উল্টাই লিখলে হবে y। tan যদি হয় y/x, তাহলে cot হবে কি? x/y। তো x/y হলে যেটা 2/3। দেন আমাকে বলো এই cos এর বিপরীত রাশি কি বলো তো? sec থিটা। তো sec থিটা কি হবে? cos এর বিপরীত যেহেতু r/x, তো r এর মানটা জানি কত আসছে, মানে এই √13/2 আসবে আর কি। এরপরটা হচ্ছে আমাদের cosec, তাই তো? মানে csc থিটা, cosec থিটা। sin থিটার উল্টা আসবে, মানে r/y আসবে। r/y তার মানে √13/3। বুঝতে পারছো? এইটাই ছিল তোমাদের প্রশ্নের চাহিদা, আর এটা হচ্ছে তার চাহিদা সম্পূর্ণ করা হলো। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা তো আমি এ নিয়ে কাজ করলাম। বি নিয়ে যদি কাজ করতাম, ওই যে বি এর মান ওই যে -3 ইউজ হইতো এক্স এর মান, আর ওয়াই এর মান 1 ইউজ হইতো। তো যেখানে যেখানে চিহ্ন সহ বসতো, বুঝতে পারছো? এক্স এর মান -3, যেমন এখানে এক্স এর মান না, এখানে -3 বসতো বি এর জন্য, চিহ্ন সহই বসতো। ঠিক আছে? এইভাবে হচ্ছে দেখো, বি তুমি সলভ করবা, সি তুমি করবা, ডি করবা। আমি তোমাদের জন্য কি করে দিই বলো তো? ইটা করে দিই। তো তোমাদের জন্য যদি আমি ই করে দিই, তো ই নাম্বারের জন্য আমরা কি লিখবো? যে এই যে সলিউশন যদি শুরু করি, সলিউশন যে ই
এর স্থানাঙ্ক হচ্ছে -2,0। তো এর জন্য মানে এই বিন্দুটার জন্য আমরা কি কি করতে পারি? তো আমরা যদি চিন্তা করি আমাদের বিন্দুটা কোথায় আছে, তোমরা বলো কোন চতুর্ভাগে হবে এটা? -2,0 মানে -2,0 এখানে কোন চতুর্ভাগে না। তা তোমাদের কি আমি প্রশ্ন করি, বলো তো এটা কোয়াড্রেন্টাল না কোয়াড্রেন্ট কোণ? তোমরা বলো, এটা অ্যান্সার দিও, ঠিক আছে? তো এটা আমাদের কোন অক্ষের উপর অবস্থান করতেছে? এক্স অক্ষের উপরই অবস্থান করতেছে। তো এটা তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? এটা দিয়ে কিন্তু আমরা কোনো ত্রিভুজ কিন্তু আঁকতে পারতেছি না। তো এখানে তাহলে আমরা কি লিখে দিই, দেখা দাও, এটা হচ্ছে ই -2,0। আচ্ছা, তো এখানে তাহলে হচ্ছে আমাদের এক্স এর মানটা কত? -2। ওয়াই এর মানটা কত? 0। এক্স এর মান -2, ওয়াই এর মানটা 0। তো এখন আমাকে বলো তাহলে আমাদের লম্বটা কি আসবে, সরি অতিভুজটা কি আসবে? √x² + y²। দেখো তো এই কনসেপ্ট আমাদের পরিমাপের ত্রিকোণমিতিতে মানে আগের চ্যাপ্টার, এটার ষষ্ঠ চ্যাপ্টারে আমি এটা এক্সপ্লেন করছিলাম যে লম্ব যদি 0 হয়ে যায় কোন একটা, এটা হচ্ছে দেখো এটা একটা ত্রিভুজ, দেখো মোটামুটি একই ভূমি, বাট দেখো আগের বার লম্ব এতটুকু, এখন লম্ব এতটুকু। লম্ব যত কমতে থাকবে এই অতিভুজটা কি হতে থাকবে বলতো? ভূমি সমান হয়ে যাবে একটা সময়। বুঝতে পারছো? যে আরো ছোট নাও লম্ব, মানে একটা আর ছোট ওই একদম অতিভুজটা ভূমি সমান হইতে থাকবে। আর যদি একদমই না থাকে তার মানে আসলে কি অতিভুজটা ওই একই রেখায় অবস্থান করতেছে, একই সমান, ঠিক আছে? তো দেখো এটা তুমি যদি সলভ করো, যে x² এর মান কত? -2² আর y² মান তো 0। তো এখান থেকে কত পাবো বলো তো? এখান থেকে পাবো হচ্ছে √4, মানে পাবো 2। দেখো অতিভুজটা কি আসছে? ভূমি সমান, ভ্যালুটা সেম আসছে, ভ্যালুটা সেম চলে আসছে। আচ্ছা, তো এখন দেখো বাকি 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা তো জানি, x হচ্ছে ভূমি, y হচ্ছে কি বলতো? লম্ব, আর হচ্ছে কি অতিভুজ। তো আমরা বাকি 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করি। sin থিটা কি আসবে? আমাদের sin থিটা আসে হচ্ছে সবসময় লম্ব বাই অতিভুজ, মানে y/r। তো y/r এর মান তুমি বসাও, y হচ্ছে 0, r এর মান কত? r এর মান 2। তো এটা আসলে 0, বুঝে গেছে? তো এটার মান আমাদের কত? 0। তো cos থিটার মানটা বলো। cos থিটার মান, cos থিটা আসবে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, মানে x/r। x হচ্ছে ভূমি, y তো লম্ব, r তো অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে x/r। x এর মান কত আসছে? -2। r এর মান কত আসছে? শুধু 2। তো এটা কত আসবে? -1। বুঝা গেছে? আচ্ছা, তো এখন দেখো tan থিটা কত আসবে? tan থিটা মানে আমাদের কত আসবে? tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তো y/x। y এর মান বসাও, y এর মান হচ্ছে 0, x এর মান কত? -2। তো এটা কত আসবে বলো তো? 0 চলে আসবে। দেন হচ্ছে বাকিগুলো দেখো বের হয়ে যাবে না? তাহলে tan থিটা তুমি যদি জানো, তো cot থিটা কত আসবে? এটা আসবে x/y, যেহেতু y/x, এটা আসবে x/y। x এর মান কত বলো? এই যে এইখান থেকে উল্টা বসাও, তাহলে -2/0। এখন আমাকে বলো তো -2/0 এটার মান কত? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, ওটা আমাদের অসংজ্ঞায়িত চলে আসবে, তাই না? অনির্ণেয়, অসংজ্ঞায়িত চলে আসবে, তো অসংজ্ঞায়িত। আচ্ছা, তো আমরা এখন তাহলে sec থিটা বের করে ফেলি। sec থিটা আমাদের কি আসবে বলতো? sec থিটা আমাদের আসবে হচ্ছে কি cos থিটার বিপরীত রাশি। cos থিটা যদি x/r হয় তাহলে এটা আসবে কি r/x। তো r এর মান কত? এটাকে উল্টায় লিখলে হবে 2/-2, মানে -2/2 এর জায়গায় 2/-2 উল্টায় লিখলাম তাহলেই হবে। তো এটা আমাদের কত আসবে? -1, তাই তো? আর এরপর দেখো লাস্টে cosec, cosec থিটা আসবে কি sin থিটার বিপরীত, sin থিটা আসলে y/r, এটা আসবে কি r/y। তো এটা আসলে 0/2, তাহলে এটা আসবে 2/0। আবার তাহলে যে দেখো কোনো কিছু 0 দিয়ে ভাগ হয়ে গেলে এটা কি হয়ে যাবে বলতো? অসংজ্ঞায়িত। তো দেখো এই হচ্ছে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। তা আমি তোমাদের প্রথমটা আর লাস্টেরটা বের করে দিয়ে মানে লাস্টেরটা বের করে দেখাই দিচ্ছি। এখন তোমাদের কাজ হবে এই বাকি 3টা নিজেরা সলভ করে আমাকে পাঠাবা, দেখাবা। তোমরা যদি কাজ করো অবশ্যই ভালো লাগবে আমার দেখে। তো এখন দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে বলা হচ্ছে যে নিম্নোক্ত বিন্দুগুলোকে r এবং tan থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে।
তো তোমাকে তিনটা বিন্দু দাও, এখন আর এবং ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে যেভাবেই হোক। তো আমরা আর তো বুঝি যে আমরা যদি এ নাম্বার প্রশ্ন নিয়ে কাজ করি, তো এ নাম্বার হচ্ছে যে বিন্দুটা কি দেওয়া বলো তো 3,-2। তো এখানে এক্স এর মান আসলে কত 3, আর ওয়াই এর মান আসলে কত বলো তো -2। আর বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে আমাকে বলো, তোমরাই বলো বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে? এই যে 3-2, তাই তো? তাহলে এই যদি আমরা লিখি এই যে 3,-2, তো এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তো থিটা বলতে আসলে কি বোঝানো হয়? থিটা বলতে যে এই থিটাটা, তাই না? এই থিটাটা। তো এখন এই থিটার ট্যান এর মান বের করতে হবে। আর এর মান তো বের করার কোনো ঝামেলাই না। আর কি বলতো √x² + y²। তো এটা যদি করে ইকুয়াল চিহ্ন যদি দেই, তো x² মানে কত 3² আর 2²। দেখো এটা কত পাবা বলো, তুমি বলো 9 আর 4, তো 13 √13। তো এটা তো পেয়ে গেলাম। আর ট্যান থিটা বের করতে হবে, বলো ট্যান থিটা কি? ট্যান থিটা মানে সবসময় এই কোণ। তো এই কোণের সাপেক্ষে দেখো এটা x, এটা y, এটা হচ্ছে r। তো এই কোণের সাপেক্ষে তুমি y জান, তো ট্যান থিটা যেহেতু বের করতে হবে, এই কোণের সাপেক্ষে তোমার কি কি লাগবে? ট্যান থিটার অনুপাত কি? লম্ব বাই ভূমি। তো এই কোণের সাপেক্ষে লম্ব y, ভূমি x, তো সবসময় y/x ই হয়, তাই না? এরকম ভাবে যদি যদি করি, যদি আর কি এই অ্যাঙ্গেল নেই, তাহলে হচ্ছে লম্ব x হয়। আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা নিলে, যেহেতু আমরা এই অ্যাঙ্গেল না, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এইটা সবসময়, তাই তো? তো এই কোণের সাপেক্ষে ভূমি আর লম্ব সবসময় x আর y হবে যথাক্রমে। তো ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি, y/x। তো y এর মান কত? y এর মান হচ্ছে -2, x এর মান কত বলো তো 3। তো এই হচ্ছে -2/3, এটাই ট্যান থিটার মান। তো তোমাকে তো আর এখানে রেফারেন্স কোণ বের করতে বলে না। এই রেফারেন্স কোণ মানে হচ্ছে জাস্ট এই অ্যাঙ্গেলটুকু। আমরা কিন্তু এই অ্যাঙ্গেল না, আমরা দেখো এই চতুর্থ চতুর্ভাগে ট্যান কত হবে, প্লাস না মাইনাস? মাইনাস। দেখো আসলে ট্যান থিটার মান মাইনাস পাচ্ছি আমরা, কিন্তু আসলে কিন্তু কি বের করে ফেলছি বলতো? আমরা কিন্তু এখানে রেফারেন্স কোণটা বের করি নাই। আমরা ওর এই ট্যান মানে আসলেই থিটার মানটা কত, বুঝতে পারছো? তুমি যে এটা ক্যালকুলেটর যদি বের করো, তুমি আসলেই থিটার মানটা পেয়ে যাবে, ঠিক আছে? রেফারেন্স কোণ বললে আমরা তখন কি করি? রেফারেন্স কোণের সাথে মিলাও না। রেফারেন্স কোণে কিন্তু আমরা খালি পজিটিভ ভ্যালু নিই। y এরও এখানে y-2, এখানে 2ই নিতাম, বাট এখানে তো আর ওই রেফারেন্স কোণ না, এখানে এক্সাক্ট থিটাটাই নিচ্ছি। তো চিহ্ন সহ ওই বসাইতে হবে, বুঝতে পারছো? তো আমরা যদি বি বের করি, বি নম্বরে হচ্ছে -2, -1। তো তোমরাই তাহলে একটু চিন্তা করে নেবে এটা কোন ছবিটা কেমন হবে এদের। তাহলে x এর মান হচ্ছে -2, y এর মান হচ্ছে -1। তো এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এরকম দেখতে, তাই তো? এই যে বি -2, -1, সরি, এই হচ্ছে থিটা। তো আর এর মানটা কত তোমরা বলো? আর এর মান হবে √x² + y²। তো x² মানে কত? -2², আর y² মানে কত বলো তো? -1²। তো এটা কত পাবো বলো তো? 4 পাবা আর 1 পাবা। তো যোগ করলে আবার কত হয়ে যাবে? 5, √5 আর কি। তো √5। তো এখন আমাকে বলো আর এর মান পেয়ে গেছো, তাহলে এখন ট্যান থিটা কিভাবে বের করবা? ট্যান থিটা সবসময় কি? লম্ব বাই ভূমি। লম্ব হিসেবে তো y, ভূমি হিসেবে x, তো y/x। তো y/x যেহেতু y এর মান কত বলো তো? -1, আর x এর মান কত বলো তো? -2। এই হচ্ছে দেখো হাফ। দেখো ট্যান থিটা মানটা পজিটিভ আসছে। কেন পজিটিভ আসছে? কারণ এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে বিন্দুটা। তৃতীয় চতুর্ভাগে ট্যান কি হয়? যে অল স্টুডেন্ট টেক এ টির ট্যান পজিটিভ হয়, তাই না? তাহলে এই যে সেম ভাবে সি বের করো। সি হচ্ছে কি? -4,0। এখানে যে বিন্দুটা হচ্ছে সি, সি নামে একটা বিন্দু আছে, এটা হচ্ছে কি বলতো? -4,0, ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমরা বলতে পারি x এর মান -4, y এর মান কত? 0। তো চিত্র ধর আমি আর রাখলাম না, আর এর মান কত? √x² + y²। বেশি ছোট হয়ে গেছে হাতের লেখাটা। তো x² করলে কত পাবা বলো তো? -4 এই হচ্ছে 0। তো এখান থেকে কত আসবে বলো তো? 4 আসবে না? 4 আসবে, 4। তার এর মান জানো, তো আর তো প্রকাশ করা হয়ে গেছে। তাহলে এখন আমার কি লাগবে বলো তো? ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে কি বলো তো? y/x। y এর মান কত? 0, আর এটা কত? -4। এখন বলো 0/-4 মানে কত? উপরে 0, নিচে যে হয়ে থাকুক সমস্যা নেই, ওইটা আমাদের 0। তাহলে দেখো এখানে ট্যান থিটা মানটা আমাদের 0। এই হচ্ছে দেখো প্রকাশ করা হয়ে গেছে আর এবং ট্যান থিটার মাধ্যমে। এটা হচ্ছে আর এর মান, এই হচ্ছে ট্যান থিটার মান,
এই হচ্ছে আর এর মান, ট্যান থিটার মান, আর এর মান, ট্যান থিটার মান। বুঝতে পারছো? তো এখন দেখো আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? এখন রেডিয়ানে কিন্তু প্রকাশ করতে গেলে আমরা কিন্তু এটা জানি যে ডিগ্রি থেকে রেডিয়ান নিতে যেতে হবে আর কি। তো আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। এটা খুব সুন্দরভাবে একটা প্রমাণও করে দেখানো হয়েছিল, মনে পড়ে কিনা দেখো, এটা কিন্তু ভোলা যাবে না কখনো। আবার আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য প্রসেস। আবার হচ্ছে আবার এটাও জানি যে 1 রেডিয়ান, এই যে রেডিয়ানের উপর কি হয় লেখা হয়, 1 এর উপর একটা সি এ হয়, তাই না? 1 রেডিয়ান আর কি। 1 রেডিয়ান হচ্ছে এই যে উল্টাটা 180 বাই পাই ডিগ্রি, এত ডিগ্রি, বা বাংলায় লিখতে পারো ডিগ্রি, সমস্যা নেই। তো আমাদেরকে এখন রেডিয়ানে যেতে হবে। তো এখানে তোমাকে ডিগ্রিতে দেওয়া, ডিগ্রির মধ্যে মিনিট সেকেন্ড, আমরা জানি মিনিট সেকেন্ড আসলে এগুলোও ডিগ্রি, বাট ছোট পার্ট, তাই না? আরো ভাঙা হয়েছে যেগুলা। এরকম ডিগ্রি থেকে তোমাকে রেডিয়ানে যেতে হবে। তো তোমাকে আলটিমেটলি যত ডিগ্রি হয়, তো অত ডিগ্রিকে আমরা যদি জানি 1 ডিগ্রি এত রেডিয়ান, তো তোমাকে যত ডিগ্রি দেওয়া আছে তাহলে অত ডিগ্রি জাস্ট কি করতে হবে, গুণ করতে হবে। 1 ডিগ্রি এত রেডিয়ান, তাহলে এত ডিগ্রি এত রেডিয়ান। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস একটু আমি ক্লিয়ার করে দিই। তোমরা তো এখনো ছোট আছো, তো বাচ্চাকালে অনেক ভুল ডিসিশন নিয়ে নিতেই পারো। ধরো তোমার কাছে আছে এইভাবে এ আর বি, এ আর বি। তো এখন আমাকে বলো এই দুইটা সংখ্যা কিভাবে আসছে? ওরা কি যোগ আকারে আছে না গুণ আকারে আছে? এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। অবশ্যই ওরা কি আকারে আছে, গুণ আকারে আছে। এ আর বি যেহেতু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, তাই না? এখন আবার এটা বলো না আমি 27 লিখছি, 27 মানে এই না যে 2 × 7, এটা না কিন্তু। ঠিক আছে, এইটা, এটা 2.7, বাট মাঝে মাঝে তোমরা দেখবা বীজগণিতে এভাবে ইউজ করি 2 × 7, ওই ডট দেওয়া যায়। বাট আমার কথাটা হচ্ছে যে এভাবে যদি থাকে আমরা কিন্তু সবসময় মনে করি যে গুণ আকারে আছে। বাট এই যে এইখানে বলতো ওরা কিভাবে আসছে, এই যে 75 ডিগ্রি আর 30 মিনিট, এই জিনিসটা কিভাবে আসছে? তো 75 ডিগ্রির সাথে 30 মিনিট মানে গুণ আকারে আছে নাকি যোগ আকারে আছে নাকি কি বুঝাচ্ছে বলতে পারো? এটা কিন্তু ফার্স্ট টাইমে অনেকে কিন্তু বুঝতে চায় না বা বুঝতে পারে না। আমি আগে যদি সলভ করা শুরু করি, ধরো এ নাম্বারটা, এটাকে আমরা যে 75 ডিগ্রি 30 মিনিট না, আমি ধরো এই যে তুললাম, পরের লাইনে কিন্তু আমরা এটা এভাবে লিখি 75 ডিগ্রি প্লাস 30 মিনিট, প্লাস চিহ্ন দিয়ে। এখন অনেকেই তখন লাফে উঠতে পারো যে প্লাস তো ছিল না, মনে হচ্ছিল তো দুইটা পাশাপাশি থাকলে গুণ বোঝায়, তাহলে এটা গুণ না লিখে আমি যোগ কেন লিখতেছি? বিষয়টা বুঝো, এই মিনিট আসলে ডিফারেন্ট কিছু না, এই ডিগ্রিরই একটা পার্ট। ঠিক আছে, যেমন আমি তোমাকে টাকা দিয়ে এক্সাম্পলটা বুঝাই। দেখো, টাকা আর পয়সা বুঝো তো পার্থক্য, 100টা পয়সা মিলে হয় 1 টাকা, তাই না? 100টা পয়সা মিলে হয় হচ্ছে 1 টাকা। এখন ধরো আমার কাছে আছে 5 টাকা, 5 টাকা, তুমি এখন আমাকে মায়া করে হচ্ছে 10 পয়সা দান করলো। তো আমার কাছে তাহলে এখন কত আছে? তুমি দান করছো হচ্ছে 10 পয়সা, তাহলে আমার কাছে আছে টোটাল, আমি তাহলে ওই অত প্লাস প্লাস লিখি না, আমরা তখন আসলে লিখি কি বলতো, 5 টাকা 10 পয়সা। জিনিসটাকে এভাবে লিখি, এভাবে লিখি না? কারণ পয়সা আর টাকা তো আসলে একই জিনিস, দুইটাই কি অর্থ, বা টাকারও ক্ষুদ্র ভাগ হচ্ছে পয়সা। যেমন কথাটা হচ্ছে এরকম যে আমরা 5,500 টাকা, 5,500 টাকা, তাই না? এক হচ্ছে হাজার আর একটা হচ্ছে শ, হাজার আর একটা হচ্ছে শ। 5,500 টাকা আসছে, এই কথাটা মানে আমার কাছে 5,500, মানে 500 লেখলে ভালো, 500 এরকম আছে। বাট এর মানে এই না যে 5,000 ইন্টু 500, ওইটা তো অনেক টাকা, ওইটা বোঝানো হচ্ছে না। কথাটা বুঝতে পারছো? যেমন 5 টাকা 10 পয়সা, এই কথাটা মানে 5 টাকা প্লাস 10 পয়সা। ঠিক এরকম ভাবে যে 75 ডিগ্রি 30 মিনিট, মিনিটটাও তো ডিগ্রিরই একটা ক্ষুদ্র পার্ট। তো কথাটা আসলে যেন 75 ডিগ্রি প্লাস 30 মিনিট। বুঝতে পারছো? যেমন এটার দিকে তাকাও, এই যে এটা বি নাম্বারটার দিকে তাকাও, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটাই আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটে আছে। ডিগ্রির ক্ষুদ্র পার্ট মিনিট, মিনিটের ক্ষুদ্র পার্ট আবার সেকেন্ড। তার মানে আমরা তখন এটাকে এভাবে বলবো, বা এভাবে যে কথা বলতে পারতাম, আমার কাছে আছে 5,500 5 টাকা 10 পয়সা। এর মানে কি সবগুলো যোগ যোগ আঁকা না? 5,510 টাকা 5 পয়সা। ঠিক একইভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডকে একসাথে লেখা যায়, বাট আসলে এগুলো আসলে যোগ আকারে আছে। কথাটা বুঝতে পারছো? এটা বুঝতে পারলেই হবে। তো চলো আমরা শুরু করি। এটা মুছলাম কেন? আচ্ছা, তো আমরা যদি এটা সমাধান করা শুরু করি, আমরা যদি তুলি, তো এই হচ্ছে কি 75 ডিগ্রি, সরি 75 ডিগ্রি 30 মিনিট,
তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি কি 75 ডিগ্রি প্লাস 30 মিনিট। এখন প্লাস দিয়ে কেন লিখবো, কারণ আমাদের ইন্টেনশন এই টোটাল জিনিসটাকে যেভাবেই হোক সামথিং ইনটু ডিগ্রি মানে সামথিং ডিগ্রিতে নিয়ে আসবো, মানে টোটাল ডিগ্রিতে নিয়ে আসবো, কোনো মিনিট সেকেন্ড রাখবো না। তো এই জন্য মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। তো আমরা কি জানি, আমরা কিন্তু এটা জানি, দেখো 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। কথাটা বুঝো? তো এই মিনিট থেকে আমরা ডিগ্রিতে যদি যেতে চাই, মিনিট থেকে ডিগ্রিতে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। দেখো কথাটা উল্টা, ডিগ্রি থেকে মিনিটে গেলে আমরা গুণ করি, বাট এবার আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসবো। এই যে 30 মিনিট থেকে ডিগ্রিতে আসতে চাচ্ছি, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। বুঝতে পারছো? 60 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো 30 ডিভাইডেড বাই 60। আর তুমি এটাই জানো, দেখো 60 মিনিট যদি হয় 1 ডিগ্রি, তার অর্ধেক 30, 30 কত হবে, হাফ ডিগ্রি। কথাটা এমনি সিম্পল। দেখো যে 30 ভাগ 60 দিলে কিন্তু হাফ আসবে। সরি, এখানে এখন কি দিতে হবে, ডিগ্রি। এই যে যখন 60 দিয়ে ভাগ দিয়ে ফেলছো, 60 দিয়ে যখন কি করে ফেলছো, ভাগ দিয়ে ফেলছো, তখন তার মিনিটে নাই, ওটা কোথায় চলে গেছে, ডিগ্রিতে চলে গেছে। তো এই হচ্ছে 75 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। বুঝতে পারছো? 0.5 ডিগ্রি। তো এটা আসলে কত লেখা যাবে বলো তো, 75.5 ডিগ্রি। এই দেখো এই যে ডিগ্রিতে চলে আসছে, এইটা আসলে ডিগ্রিতে চলে আসছে। তোমরা এখন প্রথম তোমাদের এগুলো বুঝতে কঠিন লাগতে পারে, হ্যাঁ করলে পারবা। এগুলো দেখলেই বলা যেত যে 75 ডিগ্রি 30 মিনিট, তার মানে কি 30 মিনিট মানে কি আরো অর্ধেক ঘন্টা, মানে 1 ঘন্টা, মানে ঘন্টা তো না ডিগ্রি আর কি, তার আরো অর্ধেক ডিগ্রি। তো ওই যে 0.5 ডিগ্রি যোগ হবে, তো 75.5 ডিগ্রি। আচ্ছা এগুলো না বুঝলেও চলবে, তুমি এভাবে ভেঙে ভেঙে করো তাইলেই হবে। তো এখন আমরা কি জানি, আমরা জানি 1 ডিগ্রি হচ্ছে এত রেডিয়ান, ওই যে পাই বাই 180। তাহলে এত ডিগ্রি কি হবে, গুণ করতে হবে 75.5 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এখানে পাই এর মান কত বসাবা, 3.1416। তো এটা তুমি যদি বসাও 75.5 ইন্টু, তো এটা আসবে হচ্ছে আমাদের 1.3177। আর লেখার দরকার আছে, বইয়ের সময় এখানে কয়টা লিখছে, 1.3177, এইটুকুই লিখছে। তো এত রেডিয়ান। তুমি চাইলে উপরে যে সি দিয়েও লিখতে পারো, এই যে যেভাবে রেডিয়ান লিখছি আমি, বা এভাবে চাইলে বাংলাও লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো আমি ভুল করে সব লেখা মুছে ফেলছি, তো এটার জন্য সরি। আবার আমরা যদি শুরু করি, তোমাদের জন্য আমি আবার যদি লিখে দিই যে হচ্ছে আমাদের 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। আর আমরা কি কি জানি, আমরা জানি হচ্ছে যে তোমার 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি, দেন হচ্ছে আমরা জানি যে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, তাই তো? আর এভাবে যে আমাদের যে থাকে, আমরা জানি কি বলতো, আমরা জানি আসলে এগুলো যোগ আকারে আসছে, 44 মিনিট 43 সেকেন্ড। তো আমাদের মেন ইন্টেনশন হচ্ছে কি, এগুলাকে টোটাল ডিগ্রিতে নিয়ে যাবো, এরকম মিনিট সেকেন্ড রাখবো না, দশমিক দিয়ে যায় আসুক, টোটাল ডিগ্রিতে নিয়ে যাবো। তো আমরা কি করব, এই 44 ডিগ্রি এটা তো ডিগ্রিতেই আছে। এখন দেখো মিনিটকে যদি আমি সেকেন্ড কোথায় ডিগ্রিতে নিয়ে যেতে চাই, মিনিটকে যদি ডিগ্রিতে নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে যে কি করতে হবে বলতো, 60 দিয়ে ভাগ দিতে হবে। 60 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। এই হচ্ছে 60 দিয়ে ভাগ দিয়ে দিলাম। আর ডিগ্রি লিখবো না, কি লিখবো, সরি মিনিট লিখবো না, কি লিখবো, ডিগ্রি লিখবো। নেক্সট হচ্ছে দেখো 43 সেকেন্ড, এটাকে তাহলে আমি কি করতে পারি, দেখো এই যে 43, এটাকে আমি যদি 60 দিয়ে ভাগ দিই, তাহলে এটা প্রথমে মিনিটে চলে গেল। কোথায় চলে গেছে, অলরেডি মিনিটে। এই মিনিটকে যদি আবার 60 দিয়ে ভাগ দিই, এইটাকে যদি আবার 60 দিয়ে ভাগ দিই, মানে আবার 60 দিয়ে নিচে গুণ, তাহলে এটা আবার কিসে চলে গেছে, ডিগ্রিতে চলে গেছে। দেখো ফার্স্টে 60 দিয়ে ভাগ দেওয়া হয়েছে মিনিটে নেওয়ার জন্য, আরো 60 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, মানে নিচে গুণ হইলো, ডিগ্রিতে চলে গেছে। তাহলে দেখো এই হলো টোটাল ডিগ্রি। তো এটা হিসাব করে দেখো কত আসে। তো 44 ভাগ 60, এটা আসবে হচ্ছে 0.7333, তো দুইটা ডিজিট নাও, 0.73 ডিগ্রি প্লাস ওইটা দেখো 43 ভাগ, এটা আসবে 0.019 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের টোটাল ডিগ্রি চলে আসছে। তো যোগ করে দেখো কত আসবে, তো এটা আসতেছে আমাদের 45 ডিগ্রি, সরি 45.749 ডিগ্রি। তাই দেখো এই যে আমাদের টোটাল জিনিসটা ডিগ্রিতে চলে গেছে, তাই না, টোটাল জিনিসটা আমাদের ডিগ্রিতে চলে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এই ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 ডিগ্রি এত রেডিয়ান, তো এত ডিগ্রি কি হবে, গুণ হবে। তো 45.749, আর ডিগ্রি লিখবো না, এখানে হচ্ছে কি পাই বাই 180।
এই তোমরা এটা করে নিবা, গুণটা হাতে কলমে করে নিবা। আর আই হোপ এই বি পারার পর আমার মনে হয় না সি তোমাদের আমার করে দিতে হবে, এটা তোমরা নিজেই পারবা। আচ্ছা দেখো, যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ের দেখো, তোমরা তো মাত্র দেখলা যে রেডিয়ানে প্রকাশ করা কনসেপ্ট, তাই না? এখন দেখো এটা একটা টপিক আছে আমাদের এই অনুশীলনী শেষে, যে অলিম্পিয়াড, কলেজ ভর্তি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি। এখানে দেখো, এখানে বিভিন্ন টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে। এই টাইপ একে দেখো, প্রথমটা দেখো, এটা দেখো রেডিয়ানে প্রকাশ করো। আই হোপ তোমরা এখন এটা পারবা কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই প্রশ্নটা কোথায় আসছে দেখো, এনডিসি অ্যাডমিশন 21 সালে আসছে, বুঝতে পারছো? দেখো এখানে সলভটাও দেওয়া। এই প্রশ্নটা দেখো এনডিসি অ্যাডমিশনে দেখো আবার 21 সালে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে এরকম, বুঝতে পারছো? তো এইভাবে দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন, যেগুলো হচ্ছে তোমাদের বইও নাই। দেখো যে এই প্রশ্নগুলো দেখো, যে সেন্ট জোসেফ, নটরডেম, কোন প্রশ্নগুলো আর কি তোমাদের টপিকের মধ্যে থেকে বিভিন্ন অ্যাডমিশন, যে হলি ক্রসের প্রশ্ন, যারা মেয়েরা আছো, তো কোন টপিকগুলো থেকে তোমাদের পড়ার মধ্যে থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে ইনক্লুডেড, বুঝতে পারছো? যে হলি ক্রসের অনেক প্রশ্ন, বিভিন্ন অলিম্পিয়াডের প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো তোমরা যদি বাসায় এরকম টাইপ ভিত্তিক ভাবে সলভ করো এক্সট্রা হিসেবে, তাহলে তোমাদের কি কি হবে, তোমরা কিন্তু অঙ্কের প্রতি একটা নার্ভাসনেস তোমাদের, আমি ক্যামেরার সামনে আসি, তোমাদের কিন্তু অঙ্কের প্রতি একটা নার্ভাসনেস কম কাজ করবে, এটা দূর হয়ে যাবে। প্লাস তোমরা অলরেডি জানবা যে এই প্রশ্নগুলোর বাইরে তো প্রশ্ন হইতেই পারে না। তো তোমাকে যদি কেউ বেসিক থেকে শুরু করে হার্ড লেভেলের কোশ্চেন করে, তুমি মোটামুটি পারবা। অনেক বেশি হার্ড হয়তো নাও যদি পারো, ধরো কেউ ইচ্ছা করে তোমাকে পেঁচানোর জন্য প্রশ্ন করছে, বাট তুমি একটু হলেও কোনো না কোনো একটা অ্যান্সার দিয়ে আসতে পারবা, বুঝতে পারছো? ওইটা ব্যাপার না, তোমার একটা সলিড আইডিয়া হবে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কি টাইপের প্রশ্ন হয়ে থাকে, বুঝতে পারছো? তো চলো আবার আমরা অঙ্কে ফেরত যাই। আচ্ছা, তো এখন আমরা 8 নম্বর প্রশ্ন, যেখানে হচ্ছে আমরা রেডিয়ান থেকে এখন ডিগ্রিতে যাব। কোথায় যাব? রেডিয়ান থেকে ডিগ্রিতে। তো এর জন্য আমাদের খালি এটা জানতে হবে যে 1 রেডিয়ান মানে কি, কত ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 180/পাই, এত ডিগ্রি। ডিগ্রি লিখছি, আচ্ছা। 1 রেডিয়ান হচ্ছে এত ডিগ্রি, এটুকু জানলে হবে। তাহলে টোটাল যত রেডিয়ান আছে জাস্ট গুণ করলেই হয়ে যাবে। তো তোমাকে দেখো সুন্দর মতো সব রেডিয়ানে দেওয়া, কোনো ওই ডিগ্রি গুলাতে তো একদম মিনিট সেকেন্ড ছিল, ঝামেলা ছিল, বাট এখানে কিন্তু এরকম কোনো আহামরি ঝামেলা নাই। তো আমরা তাহলে কি করব, যদি প্রথমটা সলভ করি, তো এটা এত রেডিয়ান, তাহলে আমরা কি করবো, যে 1 রেডিয়ান মানে হচ্ছে গিয়ে তোমার অত ডিগ্রি, তাহলে যে 4π/25 রেডিয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 4π/25 ইন্টু 180/পাই। যেহেতু এটা গুণ করে ফেলছি, এখন এটা ডিগ্রিতে চলে গেছে। এটা কোথায় চলে গেছে? ডিগ্রিতে চলে গেছে। তো এখন দেখো যা আসে, একটু কাটাকাটি করো, পাই আর পাইটা কি যাবে বলো তো, কাটাকাটি যাবে। তো 4 × 180, তো এটা আসবে 28.8 ডিগ্রি, বুঝা গেছে? বি নাম্বারটা দেখো, ওই এত রেডিয়ান, তো 1.3177 রেডিয়ান ইকুয়াল টু কি লেখা যাবে, 1.3177 ডিগ্রিতে নিয়ে যেতে চাইলে আমাদের কি করতে হবে, যে 1 রেডিয়ান এত ডিগ্রি, তো এত রেডিয়ান কি হবে বলতো, 180/পাই ডিগ্রি। ওকে, তো এখন বলো, এখানে আগের বার তো পাই পাই কাটাকাটি গেছে, এবার পাই তো আর কাটাকাটি অপশন নাই, না গেলে নাই। তো এখানে 3.1416 বসাবা, পাই এর মান কত বসাবা, 3.1416। তো তোমরা জানো তোমরা পায়ের মান কতগুলো মুখস্থ পারো বলো তো আমাকে? আমি কিন্তু পায়ের অনেকগুলো মান শিখছিলাম, মানে যখন আমি ক্লাস 8-9 ছিলাম, আমি হচ্ছে পায়ের প্রায় হচ্ছে 60টা ঘর মনে পারতাম। ওইটা পরে আস্তে আস্তে কমতে কমতে নাম্বার এলোমেলো হয়ে এখন মনে হয় কত 20-25টা মনে হয় পারি। দেখো যে 3.14159265358979323646 এই পর্যন্ত। আচ্ছা দেখো, আগে জানলে একটু প্র্যাকটিস করে আসতাম। আচ্ছা, 3.1416 বসাবা, ঠিক আছে? তো এটা বসে দেখো কি আসে, 1 পয়েন্ট, এটা আসতেছে হচ্ছে আমাদের 75.498 ডিগ্রি, মানে 4 অলমোস্ট 5 হয়ে গেছে আর কি। 75.5 ডিগ্রি লেখলে খারাপ হইতো না। তো এইটা দেন তুমি হচ্ছে এটা এই রেডিয়ান, এটাকে তো তোমরা এইভাবে নিয়ে নিবা, তো ডিগ্রিতে নিয়ে যেতে পারবা আই হোপ। দেখো খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবেই, তোমাদের যদি এই কনসেপ্টের উপর পরীক্ষা হয়। ধরো আমি যদি টিচার হইতাম, আমি এইরকম প্রশ্ন দিতামই, এই প্রশ্ন না এরকম প্রশ্ন দিতাম, অবশ্যই দিতাম, বুঝতে পারছো?
এটা কোন কনসেপ্টটা, ওই যে তোমাদের মনে আছে যে রেডিয়ান কোণ আর যে বৃত্তচাপের যে একটা রিলেশন আসছিল, যে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করা যায় এস ইকুয়াল টু আর থিটা, থিটাটা রেডিয়ান কোণে আর কি লেখা হচ্ছিল, যে এরকম একটা যদি বৃত্ত হয়, তাই না? আমরা জানি রেডিয়ান কোণ কি, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো যাই হোক, তো তোমার কাছে যদি যে এই চাপ থেকে এই চাপের দৈর্ঘ্য তুমি জানো এ থেকে বি, এটা ও কেন্দ্র, তোমার এই যে এইটুকু দৈর্ঘ্য তুমি জানো হচ্ছে এস পরিমাণ, এই যে কাটার পরে যে এই বাঁকা অংশটাই না, টানলে তো সোজা, তাই না? এই হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্যটা। তো এই দৈর্ঘ্য তুমি জানো এস, তাই তো? আর এই হচ্ছে তোমার কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এই রিলেশনটা কি হয়, এস ইকুয়াল টু আর থিটা। তো তোমাকে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে আর উৎপন্ন কোণ দেওয়া থাকে কেন্দ্রে, যে এই ব্যাসার্ধ আর এই কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে এই কোণটা উৎপন্ন করছে কি বৃত্তচাপ, তাই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। জাস্ট কত কোণ উৎপন্ন করছে আর ব্যাসার্ধটুকু জানলেই হবে, তাই না? ঠিক একইভাবে তুমি বৃত্তচাপের দৈর্ঘ্য জানো আর ব্যাসার্ধ জানো, তাহলে ওই বৃত্তচাপ কত কোণ উৎপন্ন করছে সেটা বের হয়ে যাবে। বাট এখানে ম্যান্ডেটরি ফ্যাক্ট কি, এই থিটা কিন্তু ভুলেও ডিগ্রি না, এটা কোথায় লিখতে হয়, থিটাটা কিসে আসে, রেডিয়ান, এই থিটাকে রেডিয়ানে নিয়ে দেন অঙ্ক করতে হয়। তো চলো আমরা শুরু করি। তো এখানে বলা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার, 6440 কিলোমিটার। যদি টেকনাফ ও তেতুলিয়া, জানো তো এটা বাংলাদেশের দুই একদম কি বলা যায় এপার থেকে ওই পার, টেকনাফ থেকে তেতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, কোণটার দিকে তাকাও, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেতুলিয়ার দৈর্ঘ্য কত? তো জিনিসটাকে একটু এই সিনারিওটাকে চিন্তা করার ট্রাই করো। ধরো এই হচ্ছে পৃথিবী, বাংলাদেশটা ছোট্ট একটা জায়গা, তো এই হচ্ছে ধরো যে টেকনাফ এখানে, তেতুলিয়া এখানে, বাট আলটিমেটলি পৃথিবী তো গোলাকারই, এই জন্য দেখো পৃথিবী তো গোলাকার, এটা মানে যে টেকনাফ থেকে তেতুলিয়া যে দূরত্ব, এটা আসলে আলটিমেটলি পৃথিবীর ব্যাসার্ধ। এটা আসলে কি হয়ে গেছে, সরি, পৃথিবী যে গোল বৃত্ত, ওই এটার বৃত্তচাপ, ব্যাসার্ধ না, সরি কি বলা হয়েছে উল্টাপাল্টা। তো এই এই দূরত্বটুকু তাহলে আমরা বৃত্তচাপ চিন্তা করতে পারি, ঠিক আছে, টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব। বাট এই টেকনাফ থেকে তেতুলিয়া এই দূরত্বটুকু এই কেন্দ্রে কত উৎপন্ন করছে কোন, এই থিটার মানটা তোমাকে দেওয়া ডিগ্রিতে, ডিগ্রি বলতে মিনিট সেকেন্ডও আছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, তোমাকে এই দূরত্ব বের করতে হবে, এস বের করতে হবে। আর আর দেখো পৃথিবীর ব্যাসার্ধ এটা কি আর, এটাও কি আরই তো। তো পৃথিবীর ব্যাসার্ধ তোমাকে দিয়ে দেওয়া, পৃথিবীর ব্যাসার্ধ, এই আর এর মানটা কত দেখো তো, এই আর এর মান হচ্ছে 6440 কিলোমিটার, এটা কিলোমিটারেই থাকুক, আমরা অঙ্কটা কিলোমিটারেই করবো, সমস্যা নাই। কারণ টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশ এপার থেকে এপার, ওইটা তো আর সেন্টিমিটার মিটারে আসবে না, কিলোমিটারেই লেখাটা ভালো হবে। এখন কথা হচ্ছে আর জানি, থিটা জানি, দেখো উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ আর কি, থিটা, কেন্দ্র কথাটা লিখলে ভালো হতো, আমি লিখি নাই, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটা হচ্ছে কত, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এইটা জাস্ট রেডিয়ানে নিয়ে যেতে হবে, তাহলে দেখো এস এর মান বের হয়ে যাবে আর থিটার মাধ্যমে। তো এখন দেখো ডিগ্রিকে রেডিয়ানে আমরা কিভাবে নেই, তো এই যে এটা আসলে কিভাবে আসছে, 10 ডিগ্রি প্লাস 6 মিনিট প্লাস 3 সেকেন্ড, তাই না? তো এখন নেক্সট লাইনে কি করতে হবে, 10 ডিগ্রি মিনিটের জন্য আসতে হলে 60 দিয়ে কি করতে হবে বলো তো, ভাগ দিতে হবে, তাহলে ডিগ্রিতে চলে যাবে মিনিট থেকে। সেকেন্ডের জন্য 2 বার 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ডিগ্রিতে চলে যাবে। তো পরের লাইনটা আমি এখানে করি, যে তাহলে থিটা ইকুয়াল টু লেখা যাবে 10 ডিগ্রি প্লাস এই 6/60 মানে কি 0.1 না, হ্যাঁ 0.1 ডিগ্রি প্লাস 3/60 × 60, এটা কত, এটা আসতেছে 8.33 × 10⁻⁴, এত ডিগ্রি আসুক, যেটা আসার আসুক, বুঝতে পারছো? 8.3 মানে 0.00083, 8.3 × 10⁻⁴। তো এটাকে তাহলে আমরা দশমিক দিয়ে যদি লিখি, দশমিক দিয়ে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমি লিখতেছি আর কি, এটা লেখা যাবে 0.00083 ডিগ্রি। আচ্ছা, তো তাহলে টোটাল আমাদের কত ডিগ্রি হয়, তাহলে টোটাল হবে 10 প্লাস 0.1 প্লাস 1, 2, 3,
0.83 আই হোপ ঠিক লিখছি। আচ্ছা আজানের একটু ব্রেক দিই, ঠিক আছে? এত ডিগ্রি। আচ্ছা তো এখন আমাদের ইন্টেনশন কি, এই থিটা এই ডিগ্রিকে মানে থিটার যে ডিগ্রি ফরমেশনটা আছে এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তো আমরা জানি 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তো এত ডিগ্রি হবে কি পাই বাই 180 এর সাথে গুণ হবে, তো 10.10083 ইনটু কি হবে বলো তো পাই বাই 180 এই হলো রেডিয়ান, ঠিক আছে? তো খালি গুণ করো 10.10083 ইনটু 3.1416 ভাগ 180, তো এটা আসতেছে 0.1763 রেডিয়ান। তো দেখো আমরা থিটাও পেয়ে গেছি, আরো জানি, তাহলে আমাদের দেখো এই টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব, তো এটা লিখবো আছে টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব, ঠিক আছে? হচ্ছে এস ইকুয়াল টু কি আসবে আর থিটা, এস ইকুয়াল টু কি আসবে আর থিটা। তো আর এর মান বসাবা কত 6440, থিটার মান কত বসাবা 0.1763। এটা তো রেডিয়ানের তো এরকম কোনো একক নাই, তাই না এই কোণের? তো এইটা শুধু একক ছিল কিলোমিটারের মানে দূরত্বের, তো এই গুণ এই রেজাল্ট আসবে কিলোমিটারে, রেজাল্টটা কি আসবে কিলোমিটারে। তো 6440 ইন্টু 0.1763, তো এটা আসতেছে 1135 1135.372 কিলোমিটার, প্রায় লিখবো একটা প্রায়, কারণ আমরা দশমিকে কয়েকটা ওয়ার্ড ডিজিট বাদ দিয়ে লিখছি না, এই দশমিক তো 0.1763 পর আরো ছিল, আমি তো বাদ দিয়ে লিখছি, তো এই জন্য প্রায় পারফেক্টলি তো আর বের হয় না। তো টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব আমাদের আসছে যে 1135 কিলোমিটার, বুঝতে পারছো? এই ছিল আমাদের অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নটা দেখো, লাস্ট কোশ্চেন তোমাদের এইটা, তোমাদের কি মনে হয় এটা আমি করে দেবো? জীবনেও না, এটাও তোমরা নিজেরা করবা। এখানে সেম টাইপের প্রশ্ন, যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া, কি দেওয়া পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া, হ্যাঁ? তো ব্যাসার্ধ সেম দেওয়া, আমি বলা হচ্ছে যে পৃথিবীর উপরে দুইটা স্যাটেলাইট এমন ভাবে অবস্থান করে তারা পৃথিবীর কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে, পৃথিবীর কেন্দ্রে কি করে এত কোণ উৎপন্ন করে। এখন স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব কত কত? এখন বলা হচ্ছে পৃথিবীর উপরে অবস্থান করতেছে, তাই তো? তো এখানে দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া, এ হচ্ছে কি বলতো থিটা দেওয়া, তাহলে তুমি দেখো এই থিটাটাকে কিসে নিয়ে যাবা বলতো? এটা মিনিটে সেকেন্ডে আছে, সেকেন্ড থেকে তোমাকে ফার্স্টে মিনিটে নিয়ে যেতে হবে, মিনিট থেকে তোমাকে তারপর কোথায় নিয়ে যেতে হবে বলতো? তোমাকে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, ডিগ্রি থেকে তারপর তোমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। দেন তাহলে তুমি কি করতে পারো এস ইকুয়াল টু আর থিটা, আর ওই এসটা হচ্ছে কি স্যাটেলাইট পৃথিবীর, এখন আবার প্রশ্নটা আসলে পৃথিবীর উপরে বুঝাইছে, বাট পৃথিবীর উপর কত উচ্চতা আছে সেটা নিয়ে তো আইডিয়া দেয় নাই, বাট এখানে পৃথিবীর উপর যেহেতু তার মানে আমরা ধরে নেব স্যাটেলাইট এখানে আছে পৃথিবীর উপর, এই একটা স্যাটেলাইট এই একটা স্যাটেলাইট, এই হচ্ছে তারাই যে কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে যে এই কোণটা উৎপন্ন করছে থিটা, এই হচ্ছে পৃথিবীর আর মানে ব্যাসার্ধ, তাহলে এই এসটাই হচ্ছে কি বলতো স্যাটেলাইট দুটার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? যেহেতু এখানে স্যাটেলাইটের উচ্চতা নিয়ে কোনো আইডিয়া নাই, তো ওইটার কনসেপ্ট আনা হচ্ছে না, তো পৃথিবীর উপর দিয়ে বোঝানো হচ্ছে, তার মানে ধরে নাও পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছে। প্রশ্নটাতে একটু সমস্যা আছে, এছাড়া কিছু না। তো তুমি এস ইকুয়াল টু আর থিটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, বুঝতে পারছো? তো এই ছিল হচ্ছে তোমাদের অনুশীলনী সমাধান। এখন তোমাদের 2 আর 3 নাম্বার প্রশ্নটা, যেটা আমি শুরুতে করি নাই, সেটা একটু দেখাই দিই। হ্যালো, তো হইতে পারে এই সাদা স্ক্রিনে আমাকে অনেক কালো দেখাচ্ছে, আমার চেহারা হইতে পারে তোমরা নাও বুঝতে পারো, বাট বিশেষ করে আমি এতক্ষণ তোমাদের পড়াচ্ছিলাম। আচ্ছা, তো তোমাদের যে প্রশ্নটা 2 আর 3 ছিল, তোমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কি জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে এই যে এই অ্যাঙ্গেল গুলো আঁকতে হবে। এখন দেখো তোমরা তো আর 4-5 এর বাচ্চা না যে আমি তোমাদের জ্যামিতিক চাঁদা দিয়ে অ্যাঙ্গেল আঁকা শিখাবো, তো এই জন্য এই প্রশ্নটা আমি করাই নাই। তো তোমাদেরকে আমি এই পিডিএফ দিয়ে দিচ্ছি, যে আবর্তন, যে আমার যে অফলাইন কোচিংটা আছে ওইখান থেকে ওইটার হেল্পের মাধ্যমে আমি তোমাদের এটা পিডিএফ দিয়ে দিচ্ছি। এই দেখো যে 30 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হবে, 360 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হবে, মানে আঁকার পর দেখতে কেমন হবে, এই হচ্ছে চিত্রগুলা, ঠিক আছে? তো এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে রুলার এবং চাঁদা ব্যবহার করে এই কোণগুলার আদর্শ অবস্থান আঁকো।
আদর্শ অবস্থান কিভাবে রাখতে হবে, যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত থেকে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। যেমন এই যে 90, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, এই যে হচ্ছে 90 ডিগ্রি। এরপর 60 ডিগ্রি, যে ঘড়ির কাঁটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে। তাই তো, এই হচ্ছে আঁকা হচ্ছে, আর বলা হচ্ছে কোনটা কোয়াড্রেন্ট আর কোনটা কোয়াড্রেন্টাল তা নির্ণয় করতে হবে। তো এটা তো তোমরা আই হোপ তোমরা জানো। এই হচ্ছে কোনগুলা একে আর কি, যে বলে দেওয়া হয়েছে যে কোনটা কোয়াড্রেন্ট কোনটা কোয়াড্রেন্টাল, তাই না? তো আমরা তো জানি যে আমাদের যদি এই অক্ষর উপর অবস্থান করে তাহলে যে কোয়াড্রেন্টাল হয়, বাকিগুলো কোয়াড্রেন্ট কোন হয়, এটাই। এই হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তাও তোমাদের সুবিধার্থে এই চিত্রগুলো তার আমি আঁকে নেই বা একে দেখাবো নেই, তোমাদের সুবিধার্থে এই পিডিএফ এর লিংক হচ্ছে ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। তো এখানে ক্লিক করলেই তোমরা গুগল ড্রাইভের মাধ্যমে এই পিডিএফটা ওপেন করে ফেলতে পারবা। তার মানে প্রশ্ন 2 আর প্রশ্ন 3 সমাধান তোমাদের আমি দিয়ে দিলাম। তো এটার মাধ্যমে হচ্ছে তোমাদের কি বলতো, সবগুলা প্রশ্নের সমাধান হয়ে যায়। তো দেখো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের যে ত্রিকোণমিতি 2টা চ্যাপ্টার, যেটা পরিমাপী ত্রিকোণমিতি ষষ্ঠ, আর সপ্তম যেটা কৌণিক দূরত্ব পরিমাপী ত্রিকোণমিতি, দুইটাই তোমাদেরকে চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। তো আমার যতটুকু পরিশ্রম ছিল তার থেকে বেশি পরিশ্রম হবে তোমাদের দেখা, এটা আমি বিশ্বাস করি। এই ধৈর্য তোমরা পাও কিনা, যে পুরো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো কিনা, সেটা আসলে কেউ যদি দেখো তাহলে সেটা আমার জন্য খুবই খুশির একটা সংবাদ হবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর জন্য। এখন কতটুকু বুঝাতে পারছি ত্রিকোণমিতির এই 2টা পার্ট আমি জানি না। তো তোমাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আমি তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে না পারলেও 1-2 ঘন্টা ব্যবধান হইলেও আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দেবো, অবশ্যই রিপ্লাই দেবো। আর তোমাদের যে কোনো পরামর্শকে আমি ভালোভাবে একসেপ্ট করবো। তো আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই আমাকে ধরাই দিবা, যেন আমি পরবর্তীতে তোমাদের পরের ব্যাচে যারা থাকবে ওরা যেন উপকৃত হয়, ওরা যেন আর ভুলটা না পায়। আর আমার লাস্ট যে কথাটা, যে ত্রিকোণমিতি কিন্তু তোমাদের, যেহেতু তোমাদের সায়েন্স কমার্স আর্টস নাই, তোমাদের সবাইকেই পড়তে হচ্ছে। স্পেশালি যারা আগেকার সময় সায়েন্সে থাকতো, ওদের 9-10 ত্রিকোণমিতি অবশ্যই মানে অবশ্যই লাগে, এরকম একটা বিষয়। কারণ ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি লাগবেই। ম্যাথ পড়বা আর ত্রিকোণমিতি পারবা না, এটা হওয়া যাবে না। বুঝতে পারছো? ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতি অনেকেই ভয় পায়, বাট এই ভয় পাওয়াটা অত, মানে কি বলবো, কেন ভয় পায় জানি না। কারো যদি বেসিক ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে ত্রিকোণমিতি কোনো ব্যাপার না। আর ত্রিকোণমিতি পারলে ক্যালকুলাস কোনো ব্যাপার না। বুঝতে পারছো? ক্যালকুলাসের মধ্যে অনেক ত্রিকোণমিতি জিনিস, ত্রিকোণমিতি ছাড়া জীবনে ক্যালকুলাস পারা যাবে না। আর তোমার ত্রিকোণমিতি কি বলবো, এমন একটা জিনিস যে শুধু ত্রিকোণমিতির চ্যাপ্টারে যে তোমার ত্রিকোণমিতি লাগবে এমনটা না, অন্যান্য কনসেপ্টের সময় তোমার ত্রিকোণমিতির কনসেপ্ট অবশ্যই চলে আসবে। তো চেষ্টা করবা এই চ্যাপ্টারটার বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথ যেন তুমি পারো। পারো বলতে যে মুখস্থ করে পারতেছো সেটা না, তুমি বুঝে তারপর লিখতে পারতেছো, ঘুরায় ঘুরায় করতে পারতেছো। এইটা পারলেই তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর লাস্ট কথা হচ্ছে, আমাদের কিন্তু অফলাইনও কোচিং আছে। আমাদের অফলাইন কোচিংটা হচ্ছে ঢাকায় মিরপুর 14-তে। তো তোমরা যদি আশেপাশে মিরপুরে কেউ থাকো তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু খুব শীঘ্রই ক্লাস 9-এর জন্য ডেডিকেটেড ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমরা গণিত, বিজ্ঞান, বাংলা, ইংলিশ পড়াবো। শুরুতে গণিত আর বিজ্ঞানটা থাকবে, পরের মাস থেকে বাংলা ইংলিশটা চালু হবে। তো আর স্কো ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবা, এই আশা রাখতেছি। তো দেখা হবে আমাদের নেক্সট কোনো একটা চ্যাপ্টারে।